তো ওখানে ভীষণ খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো আমার। আমাকে পার্সোনাল একটা রুমে নিয়ে গিয়ে বলল যে তোমাকে আহ, এমন একটা বাজে প্রস্তাব দেওয়া হলো। তবুও আমি বুক মানে চেপে বললাম যে না, করবো না। তখন পুরো স্টেশনই ফাঁকা, অ্যাকচুয়ালি গ্রাম তো, পুরো হুম। ফাঁকা হয়ে গেছে। আমি কল করছি, কোনোভাবে তারা কন্টাক্ট করছে না আমার সাথে, আমি ফোনই রিসিভ করছে না। চারিদিকে শুধু কুকুর ডাকছে আর মাতালরা ঘুরে বেড়াচ্ছে। আমার প্রচন্ড জ্বর, তার মধ্যেও আমি কাজ করছি, আমার কিচ্ছু মনে হচ্ছে না যে আমার কষ্ট হচ্ছে বা কিছু, আমি কাজ করে যাচ্ছি। কিন্তু একটা না, যে আমাকে আগেই প্রস্তাবটা দিয়েছিল সেই আমাকে সেই শুটিং ফ্লোরেই আমাকে বলছে যে চলো না, ওদিকে তো ঘর ফাঁকা আছে। এরকম মানে এরকম প্রস্তাব? এরকম প্রস্তাব আমাকে দেয়া হয়েছে যে তুই যদি এখন আমার সাথে না যাস তাহলে তোকে ইন্ডাস্ট্রিতে দাঁড়াতেই দেবো না, ইন্ডাস্ট্রি থেকে তোকে হটিয়ে দেবো। কিভাবে ফিনিশ করে দেবো তুই ভাবতে পারবি না। এমনও করেছে আমি সুইসাইড করতে যাবো। রাত 3টের সময় আমি বেরিয়েছি মাকে নিয়ে, বোনকে নিয়ে। তখন তো কোনো সাপোর্টার কেউ ছিল না, আমার দাদা বাবারা কেউ ছিল না। প্রচুর কেঁদেছি। আমাকে আজকেই যেমন বলছিল, আমি এক জায়গায় বসে আছি, আমাকে বলছে তুমি পুলিশ ফাইল করো না, আমি বললাম হ্যাঁ। তো বললো খুব ভালো অ্যাক্টিং করো। যদি বলা হয় যে একটা শব্দে তুমি নিজেকে বলো, তাহলে কি বলবে? অভিনেত্রী। সবার চোখেই স্বপ্ন থাকে, স্বপ্ন দেখতে ভালোবাসে সবাই। আর এইরকমই অনেকেরই স্বপ্ন থাকে যে জীবনে আমি অভিনয় জগতে প্রতিষ্ঠিত হব। আর সেই রকমই স্বপ্ন নিয়ে, অনেকটা চোখে স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে পাড়ি, টলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তার লড়াই। আর সেই গল্প আমরা জানবো, কারণ আমাদের সঙ্গে আজ মন চায় আড্ডাতে রয়েছে এমনই একজন শিল্পী। আমরা আলাপ করে নেব আমাদের আজকের আড্ডায় যে রয়েছে সেই শ্রাবণী সরকারের সঙ্গে। শ্রাবণী, ওয়েলকাম টু মন চায় আড্ডা। নমস্কার, আমি শ্রাবণী সরকার। কেমন আছো বলো? খুব ভালো, আপনি? ভালো। তোমার অভিনয় কেমন চলছে? অভিনয় চলছে কাজ ভালো। করছো? হ্যাঁ, কাজ করছি। শ্রাবণী, তোমার সঙ্গে যখন আলাপ হলো, আমাদের তো অবশ্যই শুনতে হবে তোমার এই যে অভিনয় জগতে তোমার আসার যে জার্নিটা, তোমার যে লড়াকু একটা তোমার মধ্যে যে সেটা রয়েছে, সেটাও আমরা জানবো। তবে তার আগে ভীষণ জানতে ইচ্ছে করছে যে তুমি তো কলকাতা শহরের নয়, তুমি কোথায় বড় হয়েছো? ছোট থেকেই আমার বড় হওয়া ক্যানিং এ। আমি কলকাতা কখনো দেখিনি, মানে ইন্ডাস্ট্রিতে আসার আগে কখনো কলকাতা দেখা হয়নি মানে আমার। ছোটবেলা থেকে তুমি এই ইন্ডাস্ট্রিতে যতদিন না এসেছো তুমি কখনো কলকাতায় কলকাতায় আসোনি? দেখিনি না। হ্যাঁ। তারপর তুমি এরকম একটা সাহস দেখালে কি করে যে আমি কলকাতা শহরে চলে আসবো, তারপর সেখানে আমি কাজ করব? এটা তো আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এই স্বপ্নটা আমাকে দেখিয়েছে অ্যাকচুয়ালি আমার মা। মানে আচ্ছা। আমার মায়ের কথাও মনে হতো যে আমার মেয়েকে আমি টিভিতে দেখবো। যখন রাতে হুম। করে সিরিয়াল দেখতো বা অনেক আর্টিস্টদের দেখতো যাদের ওনাকে ভালো লাগে, তো কন্টিনিউ এটাই বলতো আমার সামনে যে তোকে টিভিতে দেখতে পারি না আমি এরকম। আচ্ছা। তো আমি বললাম দূর, তুমি মজা করো আমার সাথে এরকম। তো আমার বোনও ছিল এরকম, হুম। এসে বলতো ও পিসি পিসি, আমি দিদিকে দেখবো না, দিদিকে দেখবো না। তো আমি তখন ওদেরকে মানে ইয়ে করতাম না, ভাবতাম যে দূর এরা মজা করছে। হ্যাঁ, হ্যাঁ। তো হঠাৎই একদিন আমার ফোনে একটা অডিশনের ইয়ে আসে, যেটা অ্যাড আমি দেখতে পাই। তো সেটা থেকে আমি জাস্ট অ্যাপ্লাই করেছিলাম, ভাবিনি যে সেটার থেকে আমি আরো মানে এগোবো। তো ওই হঠাৎ করেই শুরু হয়েছিল। এমনি তোমার ছোটবেলা থেকে কখনো অভিনয়ে আসার ইচ্ছে ছিল নিজের, না, কখনো? আমি কখনো ভাবিনি। আমি অ্যাকচুয়ালি পড়াশোনা করছি, পড়াশোনা করতে করতে আমার একটা ছোট নাচের স্কুল ছিল। আচ্ছা। যে আমি বাচ্চাদেরকে তুমি নাচ নাচ শেখাতাম। শিখতে, নিজে শিখতে? আমি নাচ শিখিনি সেইভাবে, দেখে দেখে? দেখে দেখে। আচ্ছা, আচ্ছা। পাড়াতে সবাই বলতো যে আমার মেয়েকে একটু নাচ শেখাবে, আমার ছেলেকে একটু নাচ শেখাবে, এরকম করেই শুরুটা হয়েছিল আমার। আচ্ছা। তারপর বেশ একজন দুজন হতে হতে 10 12 জন 15 জন এরকম শুরু হলো। তারপর আমার একটা ছোট্ট টিম বাচ্চাদের নিয়ে শুরু করলাম। সেখানে তুমি ওদের নাচ হ্যাঁ, শেখাতে, নাচ। পারফর্ম করতো ওরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফর্ম করতো। তারপরে আর্টের প্রতি তোমার একটা ভালোবাসা হ্যাঁ, ছিলই আর কি। এটা ছিল। হ্যাঁ। কিন্তু আমি অভিনয়ে আসবে সেটা ভাবোনি হয়তো। হ্যাঁ। না, তখন আমি অ্যাকচুয়ালি নাচটাকে ভীষণ ভালোবাসতাম। হুম। মানে তখন এইরকম মনে হতো যে আমার যদি কেউ খেতে না দেয় তো চলবে, আমার নাচ শিখতে দিতে হবে বা আমি নাচ করতে দিতে হবে, এরকম একটা ব্যাপার কিন্তু ছিল। কখনো তোমার মানে নাচের স্কুলে গিয়ে নিজে একটা ফর্মাল ট্রেনিং নেবে এই সুযোগটা কখনো শিখতে দেওয়া আসেনি? হয়নি।
আচ্ছা। তখন বলা হতো যে নাচে কোনো ইয়ে নেই, ভবিষ্যৎ নেই, তুমি কিছু আহ, করতে পারবে না এটা করে। হুম। তো প্রচুর কেঁদেছি, প্রচুর ইয়ে করেছি। ওই টাইমে আমি এমনও করেছি আমি সুইসাইড করতে যাব, এমনও করেছি যে সুইসাইড করতে হবে, আমাকে নাচ শিখতে দিতেই হবে, কিন্তু দেওয়া হুম, হয়নি। আচ্ছা। বিশেষ করে আমার দাদু তখন বললো যে না, হবে না। আচ্ছা, এই যে নাচের প্রতি তোমার এই যে ভালোবাসাটা, এটা বাড়িতে কোনোভাবে তুমি বোঝাতে পারোনি আর না, কি। বোঝাতে পারি। কিন্তু অভিনয়ের সময় তো তুমি সাপোর্ট পেলে তখন। হ্যাঁ, তখন সাপোর্ট পেলাম, তাও মা তো প্রথম থেকেই সাপোর্ট দিয়েছিল। তারপর বাবা সেইভাবে অতটা বলেনি কিছু যে তুই কিছু কর বা কিছু, আমাকে জাস্ট বলেছে যে দেখো যদি মেয়ে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে তুমি সেই ক্যানিং থেকে তোমার কলকাতায় জার্নি। কলকাতা তো অনেকটাই দূর, মানে আমাদের গ্রাম থেকে কলকাতাটা অনেকটাই দূর। ক্যানিং থেকেও আমার বাড়ির ডিস্টেন্স তোমার 30 মিনিট, 45 মিনিট মানে লাগবে ক্যানিং এ তুমি স্টেশন থেকে স্টেশন নেবে, থেকে। সেখান থেকে আবার যেতে হবে হ্যাঁ, আর কি। তো হুম। সেখান থেকে রাত 3টের সময় আমি বেরিয়েছি মাকে নিয়ে, বোনকে নিয়ে। তখন তো কোনো সাপোর্টার কেউ ছিল না, আমার দাদা বাবারা কেউ ছিল না, তো সবাই মেয়ে। হুম। তো একটু ভয় ভয় করতো রাত 3টে 4টের সময় যখন বেরোতাম। হুম। তারপর তখন আমি কলকাতাও কিছু চিনি না, এমনও হয়েছে আমি কলকাতা থেকে ফেরার সময় অন্য ট্রেনে উঠে পড়েছি, বারুইপুরের দিকে চলে গেছি, কিন্তু আমি ক্যানিং এর ট্রেন মানে যখন শিয়ালদা থেকে ট্রেন ধরছো, তুমি ভুল ট্রেনে হ্যাঁ, উঠে ভুল গেছো। ট্রেনে উঠে আচ্ছা, চলে আচ্ছা। গেছি, এমন দিন গেছে। তো প্রথম সুযোগটা কিভাবে আসলো, মানে প্রথম যে তুমি কলকাতায় আসবে আর অভিনয় করবে, সেই ভাবনা থেকে তো কলকাতায় আসা, হ্যাঁ, হ্যাঁ। সেই এলে কিভাবে, মানে প্রথম সুযোগটা কিভাবে এলো? প্রথম সুযোগ বলতে আমার ফোনে একটা অডিশনের একটা পোস্ট এসেছিল, যেটাতে আমি ক্লিক করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পর আমাকে বলা হলো যে তুমি পরের দিন অডিশন দিতে এসো। তো আমি বললাম ঠিক আছে, মাকে জানালাম, মা বললো হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, বলে অডিশন দিতে এলাম। তখন অডিশন দিয়েছে, স্ক্রিপ্ট দিয়েছে, মুখস্থ করছি, মানে ভিতরে গিয়ে সব ভুলে গেছি আমার অবস্থা, ভয় কাজ করছে তো ভিতরে। তো গিয়ে অডিশনটা দিয়েছিলাম, ওদের হয়তো কোথাও মনে হয়েছিল যে না, এ পারবে। পারবে। হুম। তো তখন আমাকে আহ বেশ কিছু টাকার ডিমান্ড করেছিল, হুম। যেটা আমাদের জন্য ভীষণ মানে প্রবলেম হয়েছিল, মানে যে অনেকটা এতগুলো অ্যামাউন্ট। টাকা, হ্যাঁ হুম। এতগুলো টাকা কিভাবে জোগাড় করব। মানে তখন ওই টাকাটা কেন দিতে হবে? বলেছিল যে এতগুলো টাকা দিলে তোমাকে গ্রুম করতে পারবো আমরা। আচ্ছা। তো আমরা ভাবলাম যে হয়তো লাগবে, তো আমরা সেই জন্য বাড়িতে চলে গেলাম, বললাম যে ভাবনা চিন্তা করে আপনাদেরকে জানাচ্ছি। তো আমরা দুই বোন এসেছিলাম, আমার মামার মেয়ে আর আমি। তো দুজনেরই 10-10-20 হাজার টাকা, মানে আমাদের কাছে ওই টাইমে ভীষণ বড় একটা অনেকটা অ্যামাউন্ট। বড় অ্যামাউন্ট। তো তখন আমার এতগুলো টাকা জোগাড় করার মতো কোনো সামর্থ্য ছিল না। তখন আমার গলার চেন, আংটি যা ছিল আমি সেগুলোকে দোকানে দিয়ে, যে টাকা লাগবে আচ্ছা, সেগুলোকে, মানে তুমি গোল্ড দিয়ে তুমি ওখান হুম, থেকে লোন নিলে। লোন নিলাম। হ্যাঁ। লোন নেওয়ার পর টাকাগুলো এসে দিলাম। দেওয়ার পর আমার পরের দিন বললো তোমার কল টাইম দেওয়া হবে। যে আমরা বাড়ি চলে গেলাম, আমরা ভাবছি তখনও মানে মনের মধ্যে এটা হচ্ছে যে আমরা ভুল করলাম কিনা, কি হবে হুম। না হবে। তো দেখলাম কল টাইম দিল। তখন যেটা করা হলো আমাদের সাথে, আমরা তখন জুনিয়র আর্টিস্ট কি আর আর্টিস্ট কি সেটা বুঝতে পারতাম না। ও, মানে জুনিয়র আর্টিস্ট বলেও যে কিছু হয় এটাই হ্যাঁ, জানতে না। এটাই জানতাম না। আমাকে কল টাইম দেওয়া হলো, আমরা অনেক ভোর 3টের সময় ওখান থেকে অটো রিজার্ভ করে, তারপর ট্রেনে, তারপর কল করে করে, কাউকে চিনি না জানি না সবাইকে জিজ্ঞেস হুম। করে করে কোনো রকম পৌঁছালাম। তারপর সকাল থেকে চলছে, ওই যে ড্রেস পরিয়ে দিয়েছে এটা আমাকে, কোথায় ছিল তোমার এই শুটিংটা? বেলগাছিয়া রাজবাড়ি। মানে তুমি ক্যানিং থেকে বেলগাছিয়া গেলে? হ্যাঁ। হ্যাঁ, হুম। সকাল 7টায় আমার কল টাইম দিয়েছে, আমাদের যেতে যেতে টাইম লেগে গেছিল, কারণ মেট্রো তো চালুই হয় না তখন। তো গেলাম, যাওয়ার পর আমাদের নার্সিং এর ড্রেস দিল, পরলাম, সবাইকে ভিডিও কল করে দেখাচ্ছি, আমার তখন ফার্স্ট এক্সপিরিয়েন্স। ওটা তোমার ফার্স্ট হ্যাঁ এক্সপিরিয়েন্স, হ্যাঁ মেকআপ হ্যাঁ, করেছো, ড্রেস করেছো? মানে আমার ভীষণ একটা মজা লাগছে, সবাই ভিডিও কল করে করে দেখছে যে কোথায় গেছে, কি কাজ করছে, দেখি। সবার মধ্যেও একটা এক্সাইটমেন্ট রয়েছে, তো ঠিক আছে। তারপর না সকাল থেকে যখন ফ্লোরেই ডাকছে না, তখন মনটা খুব কাঁদছে যে কি করতে এসেছি আমি এখানে, কেন কোনো কাজ তো মানে দিচ্ছে না মেকআপ করে আমাকে, বসে আছো। কোনো কাজ হুম। নেই। সবার সাথে কথা বলছি, কিন্তু মনের মধ্যে কোথাও একটা মানে ভীষণ কান্না আসছে যে আমি কি করতে এসেছি, আমি যে আচ্ছা। কাজটা করতে এসেছি সেই কাজটাই তো দেখতে পাচ্ছি না। হুম। বাইরে হয়তো শুট হচ্ছে, কিন্তু আমরা তো আর সেই জায়গায় পৌঁছাতে পারছি না, আমরা বাইরে ভিতরে রয়েছি। 4টে বা 5টার দিকে আমাদেরকে ফ্লোরে ডাকলো। আমাকে আমাকে বলা হলো যে তুমি এখান থেকে হেঁটে বেরিয়ে যাবে। হুম। এটা ছিল আমার শুরু। এটা তোমার ফার্স্ট এটা, অভিনয়ের হ্যাঁ, এক্সপিরিয়েন্স। এটা ছিল আমার শুরু, মানে ভীষণ খারাপ এক্সপিরিয়েন্স। তারপর ওইটা ওইটা করতে না ভীষণ কান্না পেয়েছিল, যে যে আমি তো কিছুই করতে মানে পারলাম না, এইটুকু করার জন্য আমি এতটা পথ এতটা পেরিয়ে স্ট্রাগল করে এসেছি। এসেছি। হ্যাঁ। তো ওই টাইমে কেঁদেছিলাম মাকে জড়িয়ে ধরে, যে আমি ভুল করলাম হয়তো। তারপর দেখলাম যে একটু একটু করে, আমি ভাবলাম যে ঠিক আছে,
দেখি না কি হয়। পরপর এরকম কাজ চলছে, কাজ চলছে, কাজ চলছে, বিভিন্ন মানুষের সাথে তখন হুম। পরিচয় হচ্ছে। লক্ষ্যটা ওটাই আছে যে আমি কিছু করে দেখাবো বা করবোই। হুম। এই যে সবার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে, সেখান থেকেও তো কাজের একটা সুযোগ আসে। হ্যাঁ। তখন ওটাই ভেবেছিলাম যে আমার যেভাবেই হোক কন্ট্যাক্ট বাড়াতে হবে আরো, তাহলে আমি কাজ হয়তো পাবো। তারপরে তুমি প্রথম মানে কোন ধরনের কাজগুলো করতে শুরু করো? মানে শর্ট ফিল্ম না হ্যাঁ, সিরিয়াল না কি তখন আমি টাইপের শুরু কাজ করলাম করো শর্ট ফিল্মে কাজ শুরু করলাম। প্রথম? হ্যাঁ। হ্যাঁ, হুম। তখন আমাকে ব্যাক টু ব্যাক লিডেই দিচ্ছিল, হুম। মানে ভালো ক্যারেক্টারই দিচ্ছিল, বাট তখন পেমেন্ট দিত না। হুম। তখন পেমেন্ট দিত না, কিন্তু আমার কাজ ভালো লাগতো, আমাকে ডাকতো। বৃষ্টি হচ্ছে প্রচন্ড, হয়তো আমার ভালো লাগছে না, পেমেন্ট পাচ্ছি না সেটার জন্য না, ব্যাপার হচ্ছে সারাদিন পরে তো মানুষের একটা খুশির ব্যাপার থাকে যে হ্যাঁ আমি যাচ্ছি সেখানে কাজ করছি। কিন্তু আমার কোথাও একটা ভীষণ কষ্ট হচ্ছে যে আমি সেই পুরোনো মানে যে আমি যে এগোতে পারছি না, মানে কাজ করছি কিন্তু কিন্তু কাজ এগোতে করে পারছি এগোতে না। পারছি না, না। আচ্ছা আচ্ছা। তখন হুম। আমার পরপর শর্ট ফিল্মে কাজ দিচ্ছে, কিন্তু আমি কোনোভাবে এগোতে পারছি না, কি করবো বুঝে উঠতে পারছি না। দিন শেষে এসে ভেঙেই পড়তাম, আমি ভীষণ ভাবে কাঁদতাম যে আমি ভুল করছি বা তোমার ভুল প্রতিটা করছি। মুহূর্তে তোমার মনে হচ্ছে যে তুমি যেই জায়গায় পৌঁছতে চাইছো হুম। সেই জায়গায় পৌঁছতে পারছো না, সেখান থেকে একটা হতাশা আসছে, সেখান থেকে মন খারাপ, কষ্ট হ্যাঁ, লাগা। কিন্তু তুমি কখনো হাল ছেড়ে দাওনি আর কি, কখনো তোমার মনে হয়নি তখন যে আমি আমি কুইট করবো? তখন আমি শর্ট ফিল্মে কাজ করতাম, কিন্তু আমার তখনও না বললাম যেটা, আমি যখন নাচ শিখতাম তখন যেমন আমার একটা ফিলিংস ছিল যে খেতে না দিলে চলবে, আমাকে নাচটা শিখতে দিতে হবে। সেম জিনিসটা আমার এখানে হয়েছে যে আমার খেতে না দিলে চলবে, আমি কাজ করতে পারলেই অভিনয় খুশি। করতে হবে হ্যাঁ, আমাকে, হ্যাঁ। আমাকে আমার প্রচন্ড জ্বর, তার মধ্যেও আমি কাজ করছি, আমার কিচ্ছু মনে হচ্ছে না যে আমার কষ্ট হচ্ছে বা কিছু, আমি কাজ করে যাচ্ছি কিন্তু একটা না। তখন আমি একটা পাগলির ক্যারেক্টার করেছিলাম, মানে একদম আমাকে পুরো কালো সাজিয়ে দেওয়া হয়েছে যে কিসে, কোথায় এটা? শর্ট শর্ট ফিল্মে? ফিল্মে। হ্যাঁ, হুম একটা হুম। ইউটিউব চ্যানেলেরই। হুম। মানে আমি একজনের সাথে প্রেম করিনি, মানে আমার দুটো বন্ধু ছিল যার সাথে আমি ড্রিঙ্ক করছিলাম, তারা আমার সাথে কিছু খারাপ করেছিল। তো আমি যখন জানতে পেরেছি তখন আমি দৌড়ে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর আমি সেই থেকে প্রেগনেন্ট হয়ে গেছিলাম, হুম। মানে ওই পাগলি মা, মানে ও তারপর হ্যাঁ। আমার বাচ্চাটাও হয়েছে। আচ্ছা, উম, ওরকম ক্যারেক্টারটা হ্যাঁ, ছিল। ওরকম একটা ক্যারেক্টার হ্যাঁ ছিল। হ্যাঁ। তো ক্যারেক্টারটা করতে ভালো ভালোই লেগেছিল। লেগেছিল, ভালো আচ্ছা আচ্ছা লেগেছিল আচ্ছা। ভীষণ। মানে অভিনয় করে তুমি স্যাটিসফাইড হ্যাঁ, ছিলে? একদম। হ্যাঁ, পেমেন্ট আসেনি সেটা। হুম। তারপর থেকে তুমি কলকাতাতে থাকলে তো? হ্যাঁ, তারপর হ্যাঁ। থেকে কন্টিনিউ এই যে করলাম। তুমি প্রথমে ক্যানিং থেকে এসে কাজ করাটা তো ভীষণভাবে কষ্টকর ছিল। ভীষণ। তারপরে যে কলকাতায় থাকলে সেটা কিভাবে তুমি মানে সেটা শুরুটা কিভাবে করলে? আমি যখন জুনিয়র আর্টিস্টে কন্টিনিউ কাজ করছি তখন হুম। আমার সবাইকে বলছি যে ডেলি তো যাতায়াত সম্ভব হবে না, সকাল 7টায় কল টাইম, 6টায় হুম। কল টাইম, 8টায় কল টাইম, তখন যেটা দেখছি যে প্রচুর টাকা খরচ হচ্ছে। হুম। তো অতগুলো টাকা তো সত্যি জোগাড় করা সম্ভব হচ্ছে না। বাবা সাপোর্ট দিচ্ছে, বাট কতটা দেবে? হুম। তো তখন দেখলাম যে যদি এখানে কম রেঞ্জের মধ্যে আমি কোনো একটা ঘর ভাড়া পেয়ে যাই, তাহলে হয়তো আমার এখানে থাকতে সুবিধা হবে, তাহলে আমি কাজগুলো অ্যাটেন্ড করতে পারবো, হুম। পরে যোগাযোগ বাড়াতে পারবো। তো একজনকে বললাম, সেই দাদাটা আমাকে হেল্প করেছিল। তখন আমাকে একটা রুম দেখে দিয়েছিল। তখন আমি থাকতে শুরু করলাম, আমি, আমার মা, আমার বোনু, আর হচ্ছে শিলিগুড়ি থেকে একজন মা আর মেয়ে, এই আমরা বুনু বলতে 5 জন। তোমার মামাতো বোন যার কথা হ্যাঁ, বলছো? হ্যাঁ, আচ্ছা বোনু। আচ্ছা। আর শিলিগুড়ি থেকে সেও এই কাজের এই সূত্রেই কাজের তোমার আলাপ? সূত্রেই হুম। আলা, তারা সবাই চলে গেছে, আমি এখনো পর্যন্ত মানে ওরা সবাই মানে কাজ আর কন্টিনিউ করেনি কন্টিনিউ কাজটা? করতে পারিনি। যখন দেখছে পরপর আর কাজ পাওয়া যাচ্ছে কাজ না, পাওয়া যাচ্ছে ওরা না। ভেঙে পড়েছে আর চলে গেছে। কিন্তু তুমি মনের জোর রেখে একদম লড়াই করে যাচ্ছো। এটা এটা সম্ভব হয়েছে পুরোপুরি ভাবে আমার মায়ের জন্য। হুম। আমার মা তখন মানে আমাকে এখনো সাপোর্ট করে যাচ্ছে, ফুল সাপোর্ট করে গেছে যে তোর পাশে আমি আছি, তোকে কিচ্ছু দেখতে হবে না, তুই শুধু তোর লক্ষ্য ফোকাস রাখ, দরকার পড়লে তোর জন্য আমি কাজ করব। তখন আমি, মা কি কাজ মা করে? তখন একটা আয়ের কাজ শুরু করলো, হুম হুম। যে না তোকে একটা ব্যাক সাপোর্ট দিতেই হবে আমাকে। হুম। তখন আমার মা, আমি তখন গড়িয়াতে আছি, আমি সারাদিন বাড়িতে রয়েছি, নিজেকে গ্রুম করছি আরো, আরো কাজের জন্য ট্রাই করছি, অডিশন দিচ্ছি, হুম। ডেলি বেরোতাম, ডেলি আমার এটাই রুটিন ছিল। হুম। ডেলি সকালবেলা উঠবো, এক্সারসাইজ করব, নিজেকে গ্রুম করব, কোথাও অডিশন আছে অডিশন দিতে যাব, আচ্ছা। এটা আমার ডেলি রুটিন হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ। মানে আর মা প্রত্যেকদিন কোনো না কোনো তুমি কাজের মধ্যেই রয়েছো আর হ্যাঁ, কি। হ্যাঁ। আর মা তখন আমার জন্য কন্টিনিউ কাজ করছে। এই মা সাপোর্টটা তোমার ছিল।
হুম। যার জন্য মানে তুমি তোমার নিজের মনের মধ্যেও একটা মনের জোর রয়েছে, আর মনের জোর দেওয়ার জন্য পাশে মাও মা ছিলেন আর ছিল। কি। হ্যাঁ, তুমি তো অনেক কিছুতে কাজ করেছো, তুমি হুম। সিরিয়ালেও কাজ করেছো। তোমার সিরিয়ালের কাজের ব্যাপারটা যদি একটু বলো, সিরিয়ালে সেই কাজ, সুযোগটা কিভাবে এলো? ফার্স্ট কাজ করেছিলাম আমি ডায়লগ দিয়ে। তার আগে তো জুনিয়র আর্টিস্ট পিছন থেকে দাঁড়িয়ে থেকে মানে এরকম একটা ব্যাপার যে হেঁটে চলে যাও। হুম। কিন্তু যখন আমার একটা ডায়লগ দিয়ে কাজের অফার এলো, অনেকবারই এসেছিল, অনেকবার গিয়ে দেখেছি আলটিমেট না, মানে আমার কোনো ডায়লগ নেই। মানে অডিশনে তোমাকে বলা হচ্ছে ডায়লগ থাকবে? না, আমাকে প্রোগ্রামাররা বা কোনো কোঅর্ডিনেটর বলছে যে ডায়লগ থাকবে, তুমি এসো। হুম। গিয়ে দেখছি ডায়লগ নেই। সেখান আচ্ছা, থেকে কষ্ট পেয়ে ফিরে আসা, মন খারাপ করে দিন শেষে চলে তো আসতে পারবো না, আমাকে কাজটা শুটিং করতে শেষ হচ্ছে। করতেই হবে। হুম। তারপর হঠাৎ করে তখন আমি কোরিয়াতেই আছি, আমার রাঙাবউ চলছে তখন জি বাংলায়। হুম। রাঙাবউ যখন শুরু হয়েছে তখন, তখনই আমি, তার আগে আমি কাজটা করলাম, রং পেন্সিলে কাজটা করলাম অ্যাজ তোমার এ সেকেন্ড রং লিড। পেন্সিলের কথা তো শুনবোই, তার আগে তুমি সিরিয়ালের কথা সিরিয়ালের যেটা কাজটা হচ্ছিল। অ্যাকচুয়ালি রাঙা বউয়ের যখন আমার অফারটা আসে, তখন আমি মনে হয় বাইরে ছিলাম, আমি নিতে চাইছিলাম না কাজটা। তো তারপর আমি সবাইকে বললাম যে ঠিক আছে আমি কাজটা করব। ওখানে এলাম বান্ধবীর ক্যারেক্টার একটা, যখন রাঙা বউয়ের যে হিরোইন শ্রুতি দাস, হ্যাঁ, উনি হচ্ছে তখন গ্রামে আছে। হ্যাঁ, হ্যাঁ। তো গ্রামে দৌড়ঝাঁপ করা, সবাইকে সাজানো, বিয়ের কোণে সাজানো। ওর বেশ কয়েকটা বান্ধবী ছিল, যে হুম। বান্ধবীর ক্যারেক্টারটা আমি করেছিলাম তুমি তার করেছিলে, সাথে। আচ্ছা, সেটা করে তোমার ভালো হ্যাঁ, লেগেছে। হ্যাঁ, আর ওটা ওখানে বেশ কিছু, ডায়লগও ছিল। হুম, ওখানে হুম। অনেকদিন ছিল। ওর বিয়ে, ওর বিয়ে শেষ হলো, তারপর আমাদের মানে কাস্টিং শেষ হয়েছিল আমাদের কাজটা। ওখানেও একটা ভীষণ মজা। অনেকদিন ধরেই কাজ হয়েছিল। তখন কনকনে ঠান্ডা। যে সময় শুটিংটা হচ্ছে। হ্যাঁ, শ্রুতিদির ভীষণ হুম। জ্বর। তার মধ্যে আমরা সবাই মিলে গিয়ে চাদর গায়ে দিচ্ছি ওর, যাতে ঠান্ডাটা না লাগে। মানে একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল ভালো ওটা। এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি তখন ফার্স্ট টাইম ডায়লগ বলছি, বাট সবাই আমাকে বলছে না ভীষণ ভালো বলছিস মানে তুই। প্রথম তোমার ডায়লগ দিয়ে হ্যাঁ, অভিনয় ওই সিরিয়ালে কাজ সিরিয়ালে। করা, হ্যাঁ। হ্যাঁ। তারপর তো ব্যাক টু ব্যাক, যেমন রাঙাবউ করার পর তোমার গুড্ডি করেছি। হুম। গুড্ডিতেও বান্ধবীর ক্যারেক্টার করেছি। আচ্ছা। তারপর দ্বিতীয় বসন্ততে করেছি। তারপর বিয়ের ফুলে করেছি, ওটাও বান্ধবীর ক্যারেক্টার করেছি। অনেক সিরিয়ালে কাজ হুম, করেছো হুম, তুমি। হুম। এইবার আসি তোমার রং পেন্সিলের কথায়। রং পেন্সিলটা অ্যাকচুয়ালি আমি যখন রাঙাবউ করছি, হুম। আমার একদিন 2টোর সময় ব্যাকআপ হয়েছিল। তো কেউ আমাকে বলেছিল তোমাকে অডিশন দিতে যেতে হবে। আমার খেয়াল নেই কে বলেছিল। ওখান থেকে আমি অডিশন দিতে গেলাম, টেকনিশিয়ান স্টুডিওর একটা পাশে ওরা কোনো স্টুডিও নিয়েছিল, সেখানে গেছিলাম। গিয়ে দেখছি ওদের আর্টিস্ট সিলেকশন বা সবকিছু মোটামুটি হয়ে ঠিক গেছে। আছে। ওদের তখন ওরা লিড নেবে না, আমাকে সেকেন্ড লিডের জন্য একবার অফার করেছে। তো ওখানে ভীষণ খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো আমার। আমাকে পার্সোনাল একটা রুমে নিয়ে গিয়ে বলল যে তোমাকে আহ, এমন একটা বাজে প্রস্তাব দেওয়া হলো, যেটা আমি এর আগেও শুনেছি, বাট এত বড় একটা অপরচুনিটি পাবো, তো তখন এটা ভাবিনি যে এটাও আমাকে হাতছাড়া করতে হবে শুধুমাত্র এই প্রস্তাবটা তুমি নেবে না বলে। নেব না বলে। তবুও আমি বুক মানে চেপে বললাম যে না, করবো না। হুম। আমি ওদেরকে ডিরেক্ট বলে এসেছিলাম যে যদি এই প্রস্তাবটা ছাড়া আমাকে কাস্টিং করতে পারো, তাহলে আমাকে বলো, না তো আমি কাজটা করব না। তো আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। হঠাৎ করে ওদের ফোন আসে আমার কাছে, যখন ওরা শুটিং এ চলে গেছে, তখন হঠাৎ করেই আমার কাছে কল আসে যে তুমি কি কাজটা করবে। আমি বললাম হ্যাঁ, কেন করব না। তো ঠিক আছে, বললো তুমি এই ড্রেস নাও। আর ওর জায়গাটা ছিল মানে মেদিনীপুর। তো বললাম ঠিক আছে, আসছি আমি, বলে চলে গেলাম। ওখানে গিয়েও ভীষণ খারাপ এক্সপিরিয়েন্স আমার। মানে এই যে তুমি এত চান্স পেলে, হ্যাঁ, ওখানে ওরা ডাকলো, তারপরে গিয়েও আবার তোমার। ওখানে গিয়েও খারাপ এক্সপিরিয়েন্স কেমন হলো, আমি তো এখান থেকে হাওড়া স্টেশন সেইভাবে একা যাইনি, তার আগে আমার মা সঙ্গে সঙ্গে সব জায়গায় যেত। যখন আমি একটু একটু করে ভালোভাবে চলতে শিখছি, তখন আমার মা তো কাজে ঢুকে গেল। সম্ভব হচ্ছিল না ওনার পক্ষে আমার সাথে ঘোরা। তারপর কি হলো, উনি আমাকে ছেড়ে দিত একা একা। তো আমি হুম। এখান থেকে হাওড়া স্টেশন গেছি, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমি গিয়ে নেমেছি যখন, তখন রাত 9টা 10টা বাজে। মেদিনীপুরে যখন গেছো তুমি। হুম। তখন পুরো স্টেশনই ফাঁকা, অ্যাকচুয়ালি গ্রাম তো, পুরো হুম। ফাঁকা হয়ে গেছে। আমি কল করছি, কোনোভাবে তারা কন্টাক্ট করছে না আমার সাথে, আমি ফোনই রিসিভ করছে না। আর আমি তো একটা অচেনা জায়গায় গিয়ে পড়েছি, আমার ভীষণ ভয় করছে যে আমি আমি ভুল করলাম মানে নাকি। ওখানে কেউ নেই, মানে না, টিমের না, তরফ থেকে কেউ ছিল না? না, কেউ হুম। ছিল না। দাঁড়িয়েই আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, চারিদিকে শুধু কুকুর ডাকছে আর মাতালরা ঘুরে বেড়াচ্ছে, মানে সব ড্রিঙ্ক করে। আমি খুব ভয় পাচ্ছি আর সেখানে প্রচুর। তুমি একা একটি মেয়ে ওই রকম ব্যাগ নিয়ে, রাস্তায় ভারী ব্যাগ রাত্রিবেলা। নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমি চুপচাপ।
একজন মহিলা, তার হাজবেন্ড দোকান আছে ওখানে, তারা আমাকে ভীষণ হেল্প করেছিল। মানে এমনি দোকান তোমার চেনা না নয়, না, এমনি? হ্যাঁ, আমাকে হ্যাঁ। হেল্প করেছিল। কেমন, ওরা আমাকে বলেছিল যে তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, যতক্ষণ না তোমাকে নিতে আসছে ততক্ষণ তুমি এখানে বসতে পারো, অসুবিধা নেই। যখন ওদের দোকানও বন্ধ হয়ে যাচ্ছে, রাত তখন 12টা বাজে, ওই আমি রাত 9টা 10টার থেকে আমি 12টা পর্যন্ত দাঁড়িয়ে আছো দাঁড়িয়েই ওখানে, আছি। হ্যাঁ, তাও ওনারা একটু তোমাকে শেল্টার দিয়েছেন। হ্যাঁ, শেল্টার দিয়েছে। এবার তাদেরও তো দোকান বন্ধ করতে হবে। হুম। আমাকে বলল যে তুমি এক কাজ করো, তোমাকে আমি সামনে কোনো হোস্টেল আছে, আমি সেখানে তোমাকে দিয়ে আসছি। আমাকে হেল্প করছে ঠিকই, কিন্তু আমি তো চিনি না কিচ্ছু, আমার হ্যাঁ, তাও ভয় লাগছে। এমনও হয়েছে, বললো যে তোমাকে নিতে আসবে তাকে মারবো। মানে যেহেতু নিতে আসছে না তোমাকে। ওরা তো ভয় পাচ্ছে, একটা হুম, মেয়ে এখানে ছেড়ে যাবে কি করে, যেহেতু হুম, ওরা ওখানকার বাসিন্দা, ওরা জানে হুম, বিষয়টা, হুম, যে ওখানে এত মাতালরা ঘুরছে, কুকুর হুম। ডাকছে, কি হতে পারে একটা মেয়ের সাথে। তো অনেক কল করে 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 লাস্ট আমাকে যখন ওদের প্যাক আপ হয়েছে, তখন আমার কলটা রিসিভ করেছে যে আমি আচ্ছা। আসছি। তখনও বলছে গাড়ি জোগাড় করতে পারছি না, এগোচ্ছে না। ঠিক আছে আসো, আমি বসে আছি। ওরা দোকান বন্ধ করে দিয়েছে, আমাকে ভিতরে বসিয়ে রেখে দিয়েছে। ও, ওরা আমার জন্য বসে আছে। মানে ভালো লোকও দেখো কেমন আছে না? হ্যাঁ হ্যাঁ, তো ওটা একটা এক্সপিরিয়েন্স। তারপর ওখানে গেলাম কাজে, ওখানে কাজ চলছে, মানে আমার বেশ কিছুদিন ছিল, 2 3 দিন 4 দিন ছিল। শুটিং ছিল। হ্যাঁ, শুটিং ছিল, পরের দিন আমার শুট ছিল। তো শুট চলছে, এমনও হয়েছে যে যে আমাকে আগেই প্রস্তাবটা দিয়েছিল, সেই আমাকে সেই শুটিং ফ্লোরেই আমাকে বলছে যে চলো না, ওদিকে তো ঘর ফাঁকা আছে, এরকম মানে এরকম প্রস্তাব? এরকম প্রস্তাব আমাকে দেয়া হয়েছে। তো আমি যাদেরকে চিনি তাদের কাছে দৌড়ে গেলাম। আমি তো ভয় পাচ্ছি বেসিক্যালি, কারণ আমার অচেনাই লাগছে, যে সবকিছু তো অচেনা ওখানে। তো যতই আমি তাদেরকে আগে দেখেছি, কিন্তু এরকম একটা প্রস্তাব পেলে স্বাভাবিকভাবে ভয় লাগবে। কাকে বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। যাদেরকে চিনি তাদেরকে গিয়ে বললাম আমি কথাটা। তারা বলল যে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আমি তাদের কথাটা শুনলাম। আমাকে এটাও বলল যে তুই যদি এখন আমার সাথে না যাস, তাহলে তোকে ইন্ডাস্ট্রিতে দাঁড়াতেই দেবো না, ইন্ডাস্ট্রি থেকে তোকে হটিয়ে দেবো। কিভাবে ফিনিশ করে দেবো তুই ভাবতে পারবি না। মানে হুমকি? হ্যাঁ, তো সেই ভয়টা পেয়ে যদি আমি হয়তো ওই কাজটা যদি করে আসতাম, তাহলে হয়তো মানসিক দিক থেকে আমি এতদিনে ভেঙে পড়তাম। তাহলে হুম। হয়তো এতদিনে আমি যেই স্ট্রাগলটা যেটা করে এখনো চলেছি, তো সেটা ওই মনের ওই টাইমে জোরটা আমি হয়তো বোধহয় হারিয়ে ভেঙে, যেত। হ্যাঁ, মনের জোরটা কোথাও আমার হারিয়ে যেত, আমি হয়তো এতটা এগোতে পারতাম না ওই টাইমে, যদি আমি ওনার প্রস্তাবটাই রাজি হতাম। এখনো আমি স্ট্রং আছি এই কারণেই, যে এত প্রস্তাবের পরেও তুমি আপোস করোনি। আমি কারোর সাথে আপোস করিনি। আমার কাজ পাইনি বা কাজ পাবো না, এটা ভেবে আমার কখনো কষ্ট হয়নি, যে আমি ভালো কাজ পেলে করব, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু ভালো কাজ যদি আমি না পাই, যদি এরকম প্রস্তাব থাকে, আমি কাজটা করব না। আমার কাজে দেখেই আমাকে কাজে নিক, তোমার হ্যাঁ। এরকম হুম। একটা ছিল যে, মানে এইরকম প্রস্তাব নিয়ে বা এরকম কারো কোনো এরকম কথায় মানে কারোর সঙ্গে আপোস করে না, আমি এগোবো কাজটা না করবো না। ইন্ডাস্ট্রিতে। মানে এই এরকম মনের জোরটা রাখাও কিন্তু সত্যি ভীষণ কি হয় সাহসের। ইন্ডাস্ট্রিতে, এমন অনেক মানুষ আছে যারা এসে না, এই আমি পরিষ্কারভাবে বলছি, এই কম্প্রোমাইজ করতে 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 একটা সময় পর হারিয়ে যাচ্ছে। যেসব মেয়েদেরকে আর পাওয়াই যাচ্ছে না, তারা যে কাজটা করতে এসেছিল সেই কাজটাই তারা করতে পারেনি। কারণ তারা কম্প্রোমাইজ করে নিচ্ছে কাজ পাওয়ার হ্যাঁ, জন্য। কি হয়েছে, হয়তো তার টাকার প্রবলেম, সে কি করছে, যখনই একবার কারোর সাথে কম্প্রোমাইজ করে ফেলেছে, তার মনের মধ্যে তো এটা এসে গেছে যে আমি তো করেছি, আমি যাই না, টাকার জন্য যাই। সে ইন্ডাস্ট্রি থেকে সরে গেছে। আমিও যদি সেই রাস্তাটা এগোতাম, আমি এতদিন হয়তো ইন্ডাস্ট্রি থেকে সরেই যেতাম। আমি মানে হয়তো ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য এই যে নানা রকমের মানে কুপ্রস্তাবগুলো আসছে এবং অনেকে সেটা মেনে নিতে অনেকে বাধ্যও হচ্ছে। বাধ্য হচ্ছে। হ্যাঁ, আমি হয়তো কাজটা পেতাম না, আজকে যে রং পেন্সিলে যে আমাকে কাস্টিংটা করার কথা বলেছিল, আমি যদি ওর প্রস্তাবে রাজি হতাম, হয়তো আমাকে এক চান্সে বলতো ঠিক আছে চলো। আমি তার কথায় রাজি হইনি। রাজি না হয়ে আমি যেটা করেছিলাম, যে আমার লক্ষ্যে স্থির ছিলাম যে আমার বেটার কাজ আসবেই, আমি কেন তার প্রস্তাবে রাজি হব। আমি তার পরপর কাজও করলাম, যে আমি ওদের সাথে আমি আপোস করিনি, মানে আমার ভালো লাগেনি বিষয়টা। মানে কাজটা হয়তো তোমার পেতে দেরি হবে, কিন্তু আমি, হয়তো তোমার গ্রোটা একটু স্লো হবে, হ্যাঁ, কিন্তু যখন হবে তখন নিজেকে মাথা তুলে সেখানে দাঁড়াতে পারবে। তোমার সিরিয়ালের কথা বলতে গিয়ে পুলিশ ফাইলের কথা অবশ্যই বলতে হয়, তুমি প্রচুর পুলিশ ফাইলে কাজ একদম করেছো, একদম একদম। সেই এক্সপিরিয়েন্সটা একটু বলো। ব্যাপার হচ্ছে, আমাকে হয়তো সিরিয়ালের থেকে পুলিশ ফাইলসেই আমাকে সবাই চিনবে, কারণ আমি পুলিশ ফাইল ব্যাক টু ব্যাক করেছি, অনেকগুলো করেছি। অনেক এপিসোড করেছো। হ্যাঁ, অনেকগুলো লিড করেছি, যেগুলোর থেকে হয়তো মানুষ আমাকে চিনবে।
হুম, আমাকে এখন রাস্তায় লোক দেখলে বলে যে ও তোমাকে এই ক্যারেক্টারটা দেখেছিলাম না, তখন ভীষণ ভালো লাগছিল। তোকে চিনতে পারছে, হ্যাঁ হ্যাঁ, রেকগনাইজড হচ্ছ। তুমি অ্যাক্টিং করো, তুমি অ্যাক্টিং কোথাও শিখেছো? আমাকে আজকেই যেমন বলছিল, আমি হুম এক জায়গায় বসে আছি, আমাকে বলছে তুমি পুলিশ ফাইল করো না? আমি বললাম হ্যাঁ। তো বললো খুব ভালো অ্যাক্টিং করো। তো হুম হুম। এটাও একটা বড় বড় পাওয়া। পাওয়া। হ্যাঁ হ্যাঁ, যখন তোমাকে রাস্তায় একজন কেউ দেখে বলছে যে তোমাকে দেখেছি, তোমার অভিনয় ভালো লেগেছে, এটাই অ্যাকচুয়ালি কিন্তু পুরস্কার, তাই না, হ্যাঁ, একদমই অ্যাক্টরের তাই। জন্য। একজন একদম তাই। অ্যাক্টরের এর থেকে বড় পাওয়ার কিছু হয় না। তোমার যারা দর্শক, তারা তোমাকে পছন্দ করছে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? পুলিশ ফাইলে তোমার এমন কোনো গল্প যেটা তোমার করে খুব ভালো লেগেছে, এমন কোনো চরিত্র? অনেকগুলোই চরিত্র করেছি, উম তার মধ্যে মানে খুব ভালো লেগেছে যেটা, সেটা হলো ডাকাতের বউ। ডাকাতের বউ তুমি অভিনয় করেছো, আচ্ছা। ডাকাতের বউয়ের গল্পটা ভীষণ মানে, আমার কাছে যখন অফারটা আসে আমি স্ক্রিপ্টটা পড়ে ভাবলাম যে আমি করতে পারবো। মানে আমি যে এজের, সেই এজের প্লাস তোমার যখন আমার এজ দেখানো হচ্ছে, আমার আমার একটা 18 বছরের বাচ্চা আছে, একটা আচ্ছা, ছোট 10 বছরেরও বাচ্চা আছে। তুমি নিজেই 18 বছর, তোমার একটা 18 বছরের বাচ্চা আছে, তো সেই এরকম রকম একটা একটা ক্যারেক্টার। ক্যারেক্টার, হ্যাঁ। তার মধ্যে আবার দুটো ক্যারেক্টার ছিল, একটা হচ্ছে ভীষণ ইমোশনাল, মানে মেয়েটা খুব বাংলা, সফট। হ্যাঁ, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে একটা মেয়ে, যে মানে ইন্ডিয়াতে কি করবে, কোথায় যাবে, থাকার জায়গা নেই, তার মধ্যে পড়েছে এমন একটা মানুষের পাল্লায়, যে মানে কুখ্যাত ডাকাত যাকে বলা হয় একটা আচ্ছা আচ্ছা। গ্রামে। তাকে, তার নাম শুনলেই সবাই ভয় পায়, বা সেই মেয়েটা জানে না, হঠাৎ হুম, করে এসে পড়েছে। তো তাকে নিয়েও তাদের টিমের মধ্যে একটা আহ, ঝগড়া, যে এ ওকে নেবে, ও মানে এই মেয়েটিকে এই কে পাবে? মেয়েটাকে, হ্যাঁ, কে পাবে, আচ্ছা। তাদের মধ্যে একটা ঝগড়া। তো যেহেতু সে মেন ডাকাত, নিজের আয়ত্ত করার জন্য সেই মেয়েটাকে বিয়ে করলো। হুম বিয়ে করার পর সেই মেয়েটাকে সে তার নিজের দলে ভিড়িয়ে নিয়েছে। কেমন, যে যখন হয়তো একটা সময়ের পর মেয়েটার তো কোথাও যাওয়ার জায়গা নেই, সে না। তো কোথাও ফিরে যেতে পারবে না, তার বর ছাড়া কিচ্ছু চেনে না। তখন তার তার সঙ্গে ডাকাতি করতে হবে, মানে ডাকাতি করতে হবে বলতে, ধরো একটা গ্রামের মধ্যে একটা বাড়ি, যাতে যেখানে একটা মেয়ে শুধু আছে, মানে তার বাবা মা নেই, হুম 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 মেয়েটা রাতের বেলা আছে, এই খবরটা সেই ডাকাতটা পেয়েছে। হুম। পাওয়ার পর সেই তার বউকে দিয়ে সেই ঘরের মধ্যে ঢোকাবে, যাতে সেই মেয়েটা রাতের বেলা, মানে আমাকে আশ্রয় দাও, আমি একটা মেয়ে, কোথাও যাওয়ার জায়গা নেই, এরকম একটা অভিনয় করে অভিনয় করে সেই রুমের মধ্যে ঢুকতে হবে, এবং সেই দরজাটা রাতের বেলা খুলে দিতে হবে। ওই ডাকাতের জন্য, হ্যাঁ, মানে ডাকাতের ডাকাত জন্য, বাধ্য করছে ওই কাজগুলো ওই করতে কাজগুলো আর কি। করানোর জন্য। যদি না করে তাহলে তাকে মারবে, তারপর তাড়িয়ে দেবে। এবার সেই মেয়েটা, সে যেহেতু ভীষণ ভয় পায়, তো সেটা করতে বাধ্য। এরকম একটা চরিত্র তুমি এরকম একটা অভিনয় চরিত্র। করেছো। প্রথমে আমি ভীষণ কাঁদছি, আমার থাকার জায়গা নেই, একটা ইমোশনাল একটা মেয়ে। তারপরে আবার সেই ডাকাতের বউ, ভীষণ একটা দরজাল টাইপের হয়ে গেছি তার সাথে থাকতে তো থাকতে। শেডস ছিল অনেক ক্যারেক্টারটার হ্যাঁ মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। তার সাথে থাকতে থাকতে আমার এরকম হয়ে যেতে হয়েছে যে আমি তার সাথেই ঝগড়া করছি, হুম। প্রচন্ড চিল্লানো। হ্যাঁ, তারপর কি হলো, পুরো গ্রামের লোক আমাদের দুজনকেই পিটিয়ে মেরে দিয়েছে। এরকম ছিল, আচ্ছা মানে আচ্ছা। বাবাকে যখন মেরে দিয়েছে আমার ছেলে, সে আমাকে দৌড়ে দৌড়ে এসে বলছে মা মা মা, বাবাকে মেরে দিল, চলো পালিয়ে যাই। এরকম একটা ব্যাপার। ভীষণ এরকম ভালো এরকম লেগেছে একটা চরিত্রে ক্যারেক্টারটা তুমি অভিনয় করতে। করেছিলে। হ্যাঁ, তো পুলিশ ফাইলে তুমি অনেক রকমের চরিত্র করেছো। তুমি তো অনেকগুলো মিউজিক অ্যালবামেও কাজ করেছো, সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। মিউজিক ভিডিওর আমার শুরুটা হয়েছিল রং পেন্সিলের পরে পরে। রং পেন্সিল করতে গিয়ে বেশ কিছু ভালো মানুষদের সাথেও আমার আলাপ হয়েছিল। আচ্ছা। মানে যেমন খারাপ এক্সপিরিয়েন্সও ছিল, হুম, ভীষণ ভালো কিছু মানুষদের সাথেও আমার আলাপ হয়েছিল, যারা আমাকে ভীষণ হেল্প করেছিল সেই টাইমে। তারপরেই আমাকে মিউজিক ভিডিওর অফারটা দিয়েছিল অমিতাভ ব্যানার্জি, হুম, যার সাথে আমার মিউজিক ভিডিওর কাজটা শুরু হয়েছিল। আচ্ছা। আমি বকখালিতে গেছিলাম ওনার সাথে কাজ করতে, আশকারা বলে একটা কাজ, মানে ভীষণ ভালোভাবে আমি কাজটা করতে পেরেছিলাম, মানে ফ্রিলি হয় না, অন্য জায়গায় হুম, কি কাজে একটা ভয় টিমটাই পেয়ে এত থাকে, ভালো ছিল। টিমটাই এত ভালো হুম, ছিল, এতটা হেল্পফুল ছিল না, হুম। যে হয় না, আমার মনে হয়েছিল যে আমি নিজের মানুষদের কাছে চলে এসেছি, এমন যেটা মনে কিন্তু, হয়েছিল। যেটা কিন্তু ভীষণ, মানে কি বলবো, বড় পাওনা হ্যাঁ, এই অন্য জায়গায় ইন্ডাস্ট্রিতে। কাজে হলে হ্যাঁ। কি হয়, ভয় পাই, হুম যে কি হবে না হবে, আউটডোর গেলে মানে ভয়, হুম। প্রত্যেকটা মেয়ে ভয় পায়। আউটডোর যাওয়া মানে ভীষণ মানুষের একটা বাজে প্রস্তাব থাকে, বা কি হবে আর না তোমার হবে, আগেও যেহেতু এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। হয়েছে। হুম তো ওখানে ভীষণ ভালোভাবে কাজটা করলাম। করার পর আমার পরপর কাজ এলো, বিখ্যাত মিউজিক ডিরেক্টর বাবুল বোস,
হ্যাঁ, যার যার গান শুনে শুনে মানে ছোটবেলা থেকে আমরা বড় হওয়া। ছোটবেলা থেকে বড় হয়েছি। কুমার শানুর তো প্রচুর হিট গান হ্যাঁ, রয়েছে। তো এনার আমি অনেকগুলোই কাজ করেছি এনার। তার মধ্যে তোমার যোজদিরও কাজ করেছি আমি তার হুম। গানে। পরপর আমি মিউজিক অ্যালবাম অনেকগুলোই করলাম। গানগুলো আশকারা গানটা সবথেকে বেশি হিট হয়েছিল। হুম। কারণ ওটা আমার ফার্স্ট কাজও ছিল। কাজ করেও ভীষণ মজা পেয়েছি। তো সবটা মিলিয়ে খুব ভালো লেগে, ভালো অ্যালবামের এক্সপেরিয়েন্স আর কি। এক্সপেরিয়েন্সটা খুব ভালো। খুব ভালো। মানে তুমি তুমি যদি বলো যে পুলিশ ফাইলে কাজ করেছো, মানে সিরিয়ালে কাজ করেছো টিভিতে আর কি। হ্যাঁ। তুমি শর্ট ফিল্মেও কাজ করেছো, তার সঙ্গে তুমি মিউজিক অ্যালবামেও কাজ করেছো। আহ, সেখানকার মধ্যে যদি বলা হয় যে তুমি কোনটা আরো বেশি করতে চাও, তুমি কি বলবে? আমার সবথেকে আগে যদি কেউ বলে সেটা হলো সিরিয়াল করব। হুম, হুম, সিরিয়াল করব, তারপর অ্যালবামও করব। আর পুলিশ ফাইলটা তো সাথে আছেই। আছেই। হ্যাঁ, তার যেটা মানে থেকে অভিনয়ের সবগুলো হ্যাঁ, যতগুলো মিডিয়াতে তুমি কাজ করো সবগুলোই তোমার করতে ভালো মেইন লেগেছে। কথা আমি তো কাজটা করতে ভালোবাসি। আমার প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে না ভালো। আমার তোমার মনে অভিনয়টাই ভালো লাগে। হ্যাঁ, হুম। অভিনয়টাই আমার ভালো লাগে। কাজ অভিনয় জগতে তুমি মানে আগামী যদি আমি বলি যে 5 বছর পরে নিজেকে কিরকম জায়গায় দেখতে চায় শ্রাবণী, তাহলে তুমি কি বলবে? আমার স্ট্রাগল তো এখনো থেমে যায়নি। না। আমি স্ট্রাগল ১ম থেকে করছি, এখনো করছি। আমাদের হয়তো এখন যে স্ট্রাগলটা করছি না সেটা হয়তো খুব বেশি আমার ফ্যামিলিও রয়েছে। আমার ফ্যামিলির আমি একা। তো মানে একটাই মেয়ে আমি। ও, তুমি একমাত্র আমি মেয়ে, তোমার একমাত্র। ভাই বোন? না, হ্যাঁ। কেউ নেই। তো আমার বাবা-মাকেও আমাকে দেখতে হবে। আমার শুধু যে অ্যাক্টিং বা আমার তো এখানে ইনকামের জায়গাটা না। আমার তো ধরো এজ বাড়ছে। তো আমার তাদেরকেও দেখতে হবে। মাথায় সেটাও আছে। হ্যাঁ। যেমন আমার প্রফেশনে দাঁড়ানোর ইচ্ছাটাও অনেক কন্টিনিউ যে আমি অ্যাক্টিংটা চালিয়ে যাবো, সেটা যেমন আছে, তেমন টাকাটাও ভীষণ ইম্পোর্টেন্ট। হ্যাঁ, মা তো তোমাকে মা ভীষণভাবে সাপোর্ট করছেন। হ্যাঁ, তো এখন তোমাদের এই যে কলকাতাতে রয়েছো, তো তোমাদের মানে কিভাবে থাকছো তুমি আর মা? এখন যেটা হয়েছে মা তো ফার্স্ট আয়ের কাজ করছিল। হঠাৎ করে মায়ের কাজটা ছেড়ে দেয়। তারপর বুঝে উঠতে পারছি না কি করব কি মানে মা কোথায় কাজে যাবে? মার তো বয়স হয়েছে, মায়ের প্রচুর শারীরিক অনেক প্রবলেম দেখা দিয়েছে। তো আর কাজ করতে পারছে না। তারপর আমার হঠাৎ মনে হলো যে একটা যদি নিজস্ব কোনো বিজনেস শুরু করি, আমার কোনো একটা দোকান নিলাম। হুম। একটা ছোট্ট দোকান নিলাম যেটাকে আমরা ফার্স্ট পিঁয়াজি, চিকেন পকোড়া আচ্ছা। হ্যাঁ, এইগুলো খাবারের দোকান। হ্যাঁ, খাবারের হ্যাঁ। দোকান দিয়ে শুরু করলাম। তো এখন একটু বড় দোকান নিয়েছি আমরা। যেখানে আমি আমার মা দুজনেই কাজ করতাম। মানে আমার যখন অভিনয় যদি যখন থাকে না, অভিনয় থাকে না তখন আমি আমার মায়ের সাথে মাকে হেল্প করো, হেল্প মাকে করি। হেল্প করো। আর আম মেইনলি দোকানটা মাই চালান। হ্যাঁ, সেখানে সব কি কি পাওয়া যায়, কিরকম টাইপের অনেক কিছু স্ন্যাক্স? পাওয়া যায়। মেইনলি স্ন্যাক্স। হ্যাঁ, সকালে যেমন কড়াইশুঁটির কচুরি, আলু পরোটা, দারুণ। লুচি, ছোলার ডাল, আলুর বাপরে, দম সব এগুলো। শুনেই মানে জিভে জল আসছে। আর মায়ের হাতের কচুরি, ছোলার ডাল খেতে অনেকেই আসে। অনেক বয়স্করা আসে। ডেইলি তারা আমার কাস্টমার হ্যাঁ, এরকম আচ্ছা ব্যাপার। আচ্ছা। ডেইলি বাহ, আসবেই। খুব ভালো। বলে যে তোমার মতো ছোলার ডাল তো কেউ বানায় না এখানে। উম, তো এবার আমার টাকা পয়সার দিকটা ওই দিক থেকেই আমার হেল্প হচ্ছে। উম, যে কারণে আমার এটা ভাবতে হয় না যে এখন চলো কেউ আমাকে বাজে প্রস্তাব দিল আমাকে কাজটা করতেই হবে। এরকম জায়গাটা আমার আর নেই। কারণ আমি জানি আমার টাকার দিকটা এদিকটা সলভ হয়ে কম্প্রোমাইজ গেছে। করে অভিনয় নয়, না, শুধু অভিনয় নিয়েই তুমি এগিয়ে যেতে চাও। এগিয়ে যেতে চাই। এটাই হলো শ্রাবণী, যে নিজের যোগ্যতা দিয়ে নিজেকে প্রুভ করতে চায়, একদমই ঠিক। কারোর সাথে কম্প্রোমাইজ করে নয়। একদম আর খুব ভালো ভাবনা। যেটা যেটা আপনি বললেন আগামী ৫ বছরে। আগামী ৫ বছরে অবশ্যই আমি একজন মানে প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসাবেই নিজেকে দেখতে চাই। যেমন ধরো আমি ব্যাক টু ব্যাক কাজ করেছি যেটা এখন যেমন মানুষ আমাকে হয়তো একটু কম চেনে, তখন যেন আমাকে এক নামে চিনতে পারে যে এটাই সেই শ্রাবণী। যাকে এক- আমরা পুলিশ ফাইলসে দেখেছি, একটা সময় পরে সিরিয়াল দেখেছি বা একটা সিনেমাতেও কাজ করতে চাই। ব্যাক টু ব্যাক যেন আমি কাজটা করতে এখন চাই। নিয়মিত আমরা হুম। তার অভিনয় দেখছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শ্রাবণী, তোমার সঙ্গে কথা বলে সত্যি ভীষণ ভালো লাগছে। আর তোমার যে কথাগুলো তুমি বললে, তোমার যে স্বপ্ন, সেগুলো সব পূরণ হোক, এই থ্যাংক শুভেচ্ছা আর শুভকামনা অবশ্যই তোমার সঙ্গে রইলো। থ্যাংক ইউ। তোমার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হচ্ছে কথাটা চলুক আর কি, কিন্তু কোথাও গিয়ে তো আমাদের থামতে হবে। থামতে হবে। তাহলে আমরা এখন একটু খেলায় যাই, হ্যাঁ, একটু মজার খেলা। এটা র্যাপিড ফায়ার রাউন্ড, ঝটপট জবাব। আমি যা প্রশ্ন করব, তোমার যেটা মাথাতে আসবে তুমি সেই আনসারটাই করবে, কোনো রাইট অ্যান্ড রং কিছু নেই, ঠিক আছে? ঠিক আছে। তোমার কোনটা ভালো লাগে, চা না কফি?
কফি। তোমাকে যদি বেড়াতে যাওয়ার কথা বলা হয়, পাহাড় না সমুদ্র? পাহাড়। পাহাড় পছন্দ? পাহাড় ডাকছে, মানে এরকম? এরকম মনে হয় সারাক্ষণ। মন খারাপ থাকলে মনে হয় পাহাড়ে গিয়ে বসে থাকি। তোমার ড্রিম কোনো রোল, যেই চরিত্রে তুমি অভিনয় করতে চাইবে? কোয়েলের যে কোনো ক্যারেক্টার দিলে মনে মনে হয় পারবো। তার মানে তোমার প্রিয় অভিনেত্রী হ্যাঁ, কোয়েল মল্লিক, কোয়েল মল্লিক। আর প্রিয় অভিনেতা? দেব, দেবদা। দেবের সাথে জুটি বাঁধার যদি কখনো সুযোগ আসে? খুব ইচ্ছে আছে। যখন সবাইকে দেখি মনে হয় যে আমিও করতে চাই। এখন কিন্তু প্রচুর নতুন মেয়েরা কাজ করছে কিন্তু হুম হুম হুম, একসাথে ওরা। করছে। ছোট থেকে বড়ই হয়েছি দেবের মানে গান শুনে, গান দেবদার শুনে। গান শুনে। মানে যখন স্কুলে ড্রেস পরছি, গান শুনতে শুনতে নাচতে নাচতে ড্রেস পরছি, এরকম। আচ্ছা, আর অনেক হিট হিট গান না? তখনকার অনেক হিট গান। হ্যাঁ। তোমার ড্রিম ডিরেক্টর? হরনাথ চক্রবর্তী। সত্যি, কি অসাধারণ অসাধারণ সব ছবি, হিট ছবি, দারুণ সব ছবি। জিদ্দার মানে শুরুটা ওনার হাত ধরে হুম, হয়েছিল। এটাও আমার একটা ইচ্ছে যে ওনার কাছে যদি আমি কাজ করতে পারি তাহলে হয়তো অনেক কিছু শিখবো। একদম। এই জন্য আমার ভালো ইচ্ছেটা। ডিরেক্টরদের সঙ্গে কাজ করার তো এটাই। হ্যাঁ, যদি তোমার খুব মন খারাপ হয়, মন ভালো করার জন্য তুমি কি করো? গান না নাচ? গান। গান। নাচটা এখন আমার মানে বন্ধই করে দিয়েছি এখন। কিরকম গান শুনতে তোমার ভালো লাগে? আমি অ্যাকচুয়ালি রোমান্টিক গান শুনি না সেভাবে। শোনো না? না, আমার মন খারাপ হলে আমি ইমোশনাল গান শুনি, আরো কাঁদি। কেঁদে হালকা হয়ে যায় আর কি। আচ্ছা। আমার অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসে। হুম, বিরিয়ানি না ফুচকা? বিরিয়ানি। ইলিশ না চিংড়ি? দুটোই। আচ্ছা, দুটোই দিলে ভালো হয়। মানে যদি তাও বলা হয় ঠিক আছে দুটোই আছে কিন্তু তুমি একটাই পাবে, তাহলে ইলিশ খাবো। তুমি যখন প্রথম তোমার পেমেন্ট পেয়েছিলে, সেটা দিয়ে তুমি কি করেছিলে? মায়ের কিছু একটা কিনে দিয়েছিলাম। মাকে কিছু একটা কিনে কিনে দিয়েছিলে? দিয়েছিলাম। তোমার নিজেকে যদি বলা হয় যে একটা শব্দে তুমি নিজেকে বলো, তাহলে কি বলবে? অভিনেত্রী। অবশ্যই তোমার এই অভিনেত্রী যে সত্তা সেটা তোমার মধ্যে রয়েছে, আর এটা আরো বড় হোক, এটাই থ্যাংক চাইবো। ইউ। মন চায় আড্ডা এসে মন চায় আড্ডার দর্শকদের জন্য তুমি কি বলবে? দর্শকদের বলবো আপনারা দেখুন, চ্যানেলের প্রত্যেকটা কাজ দেখুন এবং আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আরো ভালো ভালো কাজ আসছে, যেটার সঙ্গে থাকতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে। সকলকে বলছি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এতদিন পরে যে আমি আমার স্ট্রাগলটা আমি শেয়ার করতে পারছি এবং সবাইকে বলতে পারছি, দর্শকদের বলতে পারছি। কেউ ইন্ডাস্ট্রিতে এলো আর ভাবলো যে এলেই বুঝি কাজ পেয়ে যাবে, এমনটা নয়। আমার মতো অনেক মানুষ আছে, অনেক আর্টিস্ট আছে যাদের পিছনে স্ট্রাগলটা না আরো হয়তো অনেক ভয়াবহ। আমার পিছনে অনেক স্ট্রাগল আছে যেগুলো হয়তো আমি পুরোটা বলতে পারিনি। আমিও একের পর এক কাজ করতে গিয়ে অনেক ওঠা পড়া, অনেক ঝড় এসছে, যেগুলো আমি পেরিয়ে এসেছি। তো এরকম নতুন আর্টিস্টদের জন্য অনেক ঝড় আসে, যেগুলো সামনের দিকে এগিয়ে যাওয়াটাই ভালো আমার মনে হয়। তো আজকের আসলে ইন্ডাস্ট্রির বাইরে থেকে তো এত হাজার হ্যাঁ, হাজার ছেলেমেয়েরা প্রতিদিন আসছে, তাদের। এখন তো কম্পিটিশনটা বেড়ে গেছে অনেক। আগে যেমন কি হতো, একটা সুন্দর মেয়ে অ্যাক্টিং পারে, ঠিক আছে চলো তাকে নিয়ে। কিন্তু এখন না, হুম, এখন তোমার মধ্যে সব কোয়ালিটি থাকলেও তুমি কাজ পাবে না। এটাই বলবো যে কেউ যদি ভেবে থাকে যে ইন্ডাস্ট্রিতে এসেই কাজ পাবে, এমনটা কিন্তু একদমই না। আমার বান্ধবীরাও অনেকে আসতে চায়, যাদেরকে আমি বলি যে এতটা সহজ না, স্ট্রাগল করতে পারলে এসো, না তো এসো না। শ্রাবণী, অনেক অনেক ধন্যবাদ, তুমি মন চায় আড্ডাতে এলে, তোমার জার্নি তোমার স্ট্রাগল আমাদের সঙ্গে শেয়ার করলে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। মন চায় আড্ডার তরফ থেকে এই ছোট্ট একটা উপহার তোমার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো। কেমন লাগলো শ্রাবণীর এই জার্নি, তার এই স্ট্রাগলের গল্প? আশা করছি আজকের এপিসোড আপনাদের মন ছুঁয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটি লাইক আর আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো, তাই অবশ্যই মন চায় আড্ডা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী মন চায় আড্ডার নতুন এপিসোড নিয়ে, আবার অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।